চট্টগ্রামে লোহাগাড়ায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে এক শিশুসহ নিহত আর আহত বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। স্বাধীনতা দিবসের অনুষ্ঠান নিয়ে প্রতিবাদের জের, আজ থেকে বরিশাল বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, বিকেল 5টার মধ্যে হল ত্যাগের নির্দেশ। বাকশাল নয়, জিয়াউর রহমানের সামরিক শাসনই গণতন্ত্রকে ধ্বংস করেছে, আওয়ামী লীগের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। দলীয় কার্যালয়ের সামনে বিএনপির স্বাধীনতা দিবসের শোভাযাত্রা, চরম অসুস্থ বেগম জিয়াকে চিকিৎসা না দেওয়ার অভিযোগ নেতাদের। এবং ক্রাইস্টচার্চে নিহত 5 বাংলাদেশির মধ্যে চাঁদপুরে ডক্টর মোজাম্মেল হকের লাশ আনা হলো দেশে, ভাইয়ের ঋণ মওকুফের দাবি। দেখছিলেন শিরোনাম, বাংলার সময়ের সঙ্গে আছি আমি মৌসুমি মো। চট্টগ্রামে লোহাগাড়ায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে এক শিশু সহ 8 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত 25 জন। পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী রিল্যাক্স পরিবহনে একটি যাত্রীবাহী বাস কক্সবাজারের দিকে যাচ্ছিল। এটি চুনতি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটি ছিটকে পড়ে। ঘটনাস্থলে 8 জন নিহত হন। এই ঘটনায় আহতদের কয়েকজনকে উদ্ধার করে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বাকশাল নয়, জিয়াউর রহমানের সামরিক শাসনই গণতন্ত্র নষ্ট করেছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অবৈধভাবে ক্ষমতা দখলকারী দল কখনো দেশের মানুষের উন্নতি করতে পারে না। স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বুধবার বিকেলে আওয়ামী লীগের আলোচনা সভায় অংশ নেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধাপে ধাপে এগিয়েছেন গণতন্ত্র। সভায় স্বাধীনতার ইতিহাস তুলে ধরে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, পরিকল্পিতভাবে দীর্ঘ সংগ্রামের পথে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জাতির পিতা দেশ স্বাধীনের নকশা করেছিলেন। মন্তব্য করেন, বাকশাল নয়, জিয়াউর রহমানের সামরিক শাসনই হত্যা করেছিল গণতন্ত্রকে। আমাদের স্বাধীনতা বিরোধীরা পরবর্তীতে তারা একের পর এক চক্রান্ত করে যাচ্ছিল। বাকশাল এটা ছিল কৃষক, শ্রমিক, আওয়ামী লীগ সহ দেশের সকল স্তরের মানুষ সকলকে একটা প্ল্যাটফর্মে নিয়ে এসে দেশের আর্থ সামাজিক কাজে তাদেরকে সম্পৃক্ত করে অর্থনৈতিক মুক্তি অর্জনের জন্য এই জাতীয় ঐক্য তিনি গড়ে তুলেছিলেন। ক্ষমতার উচ্ছিষ্ট থেকে সৃষ্টি হওয়া দল মানুষের উন্নয়ন করতে পারে না বলেও মত দেন শেখ হাসিনা। মার্শাল অর্ডিন্যান্স দিয়ে যারা দেশ চালায়, প্রতি রাতে যেখানে কারফিউ থাকে, যতই রাজনৈতিক দল করতে দিক না কেন, সে দেশে আবার গণতন্ত্র কিভাবে থাকে আর গণতান্ত্রিক ধারাটাই বা চলে কিভাবে, সেটাই হচ্ছে আমার প্রশ্ন। অবৈধভাবে ক্ষমতা দখল করে ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে যে দল সৃষ্টি হয়, ক্ষমতা ছাড়া অস্তিত্বই থাকে না। সেটাই আজকে বাংলাদেশে প্রমাণিত সত্য। বঙ্গবন্ধুর আদর্শে দেশ গড়ার প্রত্যয়ে নেতাকর্মীদের এগিয়ে চলার আহ্বান জানিয়ে বঙ্গবন্ধু কন্যা বলেন, মুক্তিযুদ্ধের পর আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার চেষ্টায় বারবার ব্যর্থ হয়েছে পরাজিত শক্তি। আওয়ামী লীগের শিকড় বাংলাদেশের জনগণের সাথে গঠিত। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। শপথ নিলেন পঞ্চগড় জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট। বুধবার সকাল 10টায় প্রধানমন্ত্রী কার্যালয়ে রীতি অনুযায়ী শপথ নেন তিনি। গত 28 ফেব্রুয়ারি ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট। শপথ অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে শান্তিনগর থেকে ঢাকা মাওয়া রোড ফ্লাইওভার শীর্ষক প্রকল্পের লে আউট এবং পতেঙ্গা সি বিচ ট্যুরিজম প্রকল্প সংক্রান্ত উপস্থাপনা নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বাংলার সময় আরো থাকছে, টাঙ্গাইলের মধুপুর ঘাটাইল ও সখীপুরের বনাঞ্চলে দিন দিন বেড়ে চলেছে অবৈধ ভূমি দখল। বন কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ, স্থানীয়দের সহযোগিতা কামনা। রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্বাধীনতা দিবসের শোভাযাত্রা করল বিএনপি।
এর আগে গতকাল সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, চরম অসুস্থ বেগম জিয়াকে কোনো রকম চিকিৎসা দেওয়া হচ্ছে না। দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় বিএনপির স্বাধীনতা দিবসের শোভাযাত্রা। অংশ নেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। শোভাযাত্রা নাইটেঙ্গেল মোড়, শান্তিনগর ও মালিবাগ ঘুরে আবার কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় বেগম জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দেয় ছাত্রদল, যুবদল সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এর আগে কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি নেতারা বলেন, দেশে বাকশাল প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে। আজকে প্রায় ৪৭ বছর স্বাধীনতা এসেছে, আমরা স্বাধীন হয়েছি, কিন্তু আসলে কি আমরা স্বাধীন হয়েছি? আমরা এখন স্বাধীন নই, আমরা মুক্ত নই। সেই স্বাধীনতা আজকে হরণ করেছে একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করে এই আওয়ামী লীগ আন্দোলন। ওদের চেতনা, এর মধ্যে গণতন্ত্র নেই। ওদের চেতনার মধ্যে একদল, ওদের চেতনার মধ্যে বাকশাল, ওদের চেতনার মধ্যে গণতন্ত্রের হত্যা, আর বিএনপির স্বাধীনতার চেতনার মধ্যে বহুদলীয় গণতন্ত্র। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, বিএনপি নেত্রীকে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা চালানো হচ্ছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে এতই অসুস্থ হয়ে পড়েছেন যে তিনি এখন কারাগারের কক্ষেও চলাচল করতে পারছেন না। তাকে সুপরিকল্পিত হবে একটা হত্যা করার ষড়যন্ত্র চলছে। অবিলম্বে এই মুহূর্তে দেশ ও নেত্রীকে তার সুষ্ঠু চিকিৎসার জন্য তাকে তার পছন্দ মতো হাসপাতালে স্থানান্তর করা হোক। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। আজ থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে বিকেল 5টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। গতরাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত একটি নোটিশে মেইলের মাধ্যমে এ তথ্য জানানো হয়। নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে উদ্ভূত অনভিপ্রেত ঘটনার পরিপ্রেক্ষিতে সাধারণ শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তা ও বিশ্ববিদ্যালয়ে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে এই নির্দেশনা জারি করা হয়। নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, ২৮ মার্চ থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, পরীক্ষা সহ যাবতীয় একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। একই সঙ্গে হলের আবাসিক শিক্ষার্থীদের বিকেল 5টার মধ্যে হল ত্যাগেরও নির্দেশ দেওয়া হয় ওই নোটিশে। এর আগে গতকাল বরিশাল বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ না পেয়ে শিক্ষার্থীরা প্রতিবাদ করায় তাদের উপর চড়াও হয়ে কটূক্তি করেছেন উপাচার্য। এর প্রতিবাদে তার বক্তব্য প্রত্যাহার সহ 10 দফা দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। উপাচার্যের দাবি, ছাত্রছাত্রীদের নয়, স্বাধীনতা বিরোধীদের উদ্দেশ্যে তিনি এ বক্তব্য দিয়েছেন। ফিরদৌস সোহাগের তথ্য ছবিতে দেখুন রিপোর্ট। শিক্ষার্থীরা জানান, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসে ২৬ মার্চ বৈকালিক চা চক্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের আমন্ত্রণ না জানানোয় তাৎক্ষণিকভাবে প্রতিবাদ করেন তারা। পরে দুপুরে অপর একটি অনুষ্ঠানে শিক্ষার্থীদের কটূক্তি করেন উপাচার্য। এরই প্রতিবাদে বক্তব্য প্রত্যাহার সহ 10 দফা দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। রাজাকারের বাচ্চা আমাদেরকে কেন বলা হলো, এই কথা তার উইথড্র করতে হবে, তাকে ক্ষমা চাইতে হবে। দেশীয় চেতনায় স্যার উদযাপন করবেন, তা না করে তারা গার্ডেন পার্টির আয়োজন করেন, সেখানে স্টুডেন্টদের ইভেন ঢুকতেও দেন না। জাতীয় দিবসগুলোতে আমরা যাতে সকল শিক্ষার্থীরা স্বাধীনভাবে এখানে পার্টিসিপেট করতে পারি। শিক্ষার্থীদের আন্দোলনের কারণে অবরুদ্ধ হয়ে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধশত শিক্ষক। অফিস শেষে আমরা যখন বের হয়ে বাসার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম, তখন গিয়ে দেখি যে আসলে গেটে তালাবদ্ধ, এবং ছাত্রদেরকে অনুরোধ করার পরেও তারা বলল যে না, আপনাদেরকে আসলে অবরুদ্ধ করা হয়েছে। সমস্যা সমাধানে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার চেষ্টা চলছে বলে জানালেন প্রক্টর। আমরা তাদের কাছ থেকে লিখিত দাবি দেওয়া পেলে আমরা তখন আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলবো। আমরা মনে করি যে এটা অবশ্যই তখন আলোচনার মধ্য দিয়ে হয়তো একটা সমাধান হবে। এদিকে শিক্ষার্থীদের নয়, বরং স্বাধীনতা বিরোধীদের উদ্দেশ্যেই এই বক্তব্য বলে দাবি উপাচার্যের। স্বাধীনতা দিবসের অনুষ্ঠান যারা বাধাগ্রস্ত করে, তাদের স্বাধীনতার পক্ষের শক্তি বলবো নাকি তাদের রাজাকারের পক্ষের শক্তি বলবো, এটাই আমি বলি। ঢালাওভাবে সাধারণ শিক্ষার্থীদের কেন বলবো আমি? দ্রুত বক্তব্য প্রত্যাহার না করা হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। ফিরদৌস সোহাগ, সময় সংবাদ,
বরিশাল। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত 5 বাংলাদেশের মধ্যে চাঁদপুরে ডক্টর মোজাম্মেল হক সেলিমের লাশ দেশে এসে পৌঁছেছে। এ নিয়ে 3 জনের লাশ দেশে আনা হলো। গত রাত 11:20 এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার লাশ দেশে পৌঁছায়। এর ঘণ্টা খানেক পর বিমানবন্দর কর্তৃপক্ষ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উপস্থিতিতে স্বজনদের কাছে তার লাশ হস্তান্তর করা হয়। নিহত সেলিমের লাশ আনতে নিউজিল্যান্ড গিয়েছিলেন তার ভাই সাদাত হোসেন। একটি প্রাইভেট মেডিকেলে ডেন্টালে পড়াশোনা শেষ করে 3.5 বছর আগে তিনি উচ্চশিক্ষার জন্য নিউজিল্যান্ড গিয়েছিলেন। উচ্চশিক্ষার জন্য মতলব নারায়ণপুর অগ্রণী ব্যাংক থেকে প্রায় 20 লক্ষ টাকা ঋণ নিয়ে যান মোজাম্মেল। ভাইয়ের পড়াশোনার জন্য নেয়া ব্যাংক ঋণ মওকুফ বা পরিশোধের জন্য সরকারের সহায়তা চেয়েছেন নিহতের ভাই শাহাদাত। যত চাই হোক আমার বাইকে তো আর পাবো না। সর্বশেষ আমরা অনেক টাকা ঋণছি, তার ছোট থেকে বড় পর্যন্ত লেখাপড়া করাইছি। আসলে এখন যা চাই সরকার থেকে একটু হেল্প চাই আমরা। ওইখানে কোনো দূতাবাস আমরা পাই নাই, তবে এইভাবে আশ্বাস দিয়েছে যতটুকু সম্ভব আমাদেরকে সহযোগিতা করবে। নিউজিল্যান্ড থেকে লাশ আনার ব্যাপারে আমাদের অস্ট্রেলিয়ান হাই কমিশন থেকে প্রয়োজনীয় সহযোগিতা করেছে এবং এখানে লাশ আসার পরে লাশ সংগ্রহ করা এবং পাঠানোর বিষয়ে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যত রকম সাহায্য সহযোগিতা প্রয়োজন তা করে যাচ্ছি। খুলনায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে এক ঠিকাদার নিহত হয়েছেন, তবে এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। রাতে নগরীর বাকমারা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় গত রাত 9:45টার দিকে ঠিকাদার মিজানুর রহমান রিকশায় করে বাকমারা এলাকায় নিজ বাসায় ফিরছিলেন। বাসার কাছাকাছি পৌঁছালে সন্ত্রাসীরা তার পেটের বাম পাশে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহত মিজানুর রহমান যুবলীগের কেন্দ্রীয় নেতা মেজবাহ হোসেনের বুরুজের ভাই। হত্যাকারীদের আটক করতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। আইসিইউর ভিতরে যে আমরা ট্রিটমেন্ট ইসিজি করছি, ইসিজি করে দেখি আমাদের ইসিজি একেবারে ফ্ল্যাট আসছে, যেটা আমরা ডেথ ধরে নিই। মামলা রুজু প্রক্রিয়াধীন, আমাদের তদন্ত কার্যক্রম আমরা শুরু করেছি, তদন্ত অব্যাহত আছে। বিএনপি অন্ধ বলে সরকারের উন্নয়ন দেখতে পায় না বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের সংসদ সদস্য ওবায়দুল মুক্তাদির চৌধুরী। গতকাল দুপুরে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার চম্বকনগর স্কুল অ্যান্ড কলেজের একাডেমি ভবনের উদ্বোধন শেষে তিনি কথা বলেন। এই সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার, স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী সহ স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। যারা অস্তিত্বহীন তারা অন্য কারো অস্তিত্ব দেখতে পায় না। বিএনপি হলো অন্ধ চোখের মালিক। তারা যেহেতু কিছুই নিজেদেরকে দেখতে পায় না, অন্যদেরকেও দেখতে পাচ্ছেন। বাংলাদেশ যখন জাতিসংঘ থেকে বলছে যে এইটা একটা উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে, নিম্ন আয়ের দেশ থেকে উন্নয়নশীল, তখন এটাকে ব্যর্থ রাষ্ট্র বলার যারা চেষ্টা করবে তারা তো তাদেরকে কি বলবো। জিএম কাদেরকে শপথে পুনর্বহালের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে জাতীয় পার্টির রংপুর বিভাগের 8 জেলা ও মহানগর কমিটি। গতকাল দুপুরে জাতীয় পার্টির বিভাগীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়। এই সময় দ্রুত দাবি মানা না হলে রংপুর বিভাগে জাতীয় পার্টির নেতাকর্মীরা সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেবেন বলে জানান রংপুর মহানগর কমিটির সভাপতি ও সিটি মেয়র মুস্তাফিজুর রহমান মোস্তফা। হোসেন মোহাম্মদ এরশাদের সেনাপদ ছোট ভাই এবং দেশ বিদেশে পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসাবে পরিচিত জিএম কাদেরকে পদবি থেকে অব্যাহতি প্রদানের সিদ্ধান্ত জাতীয় পার্টির জন্য আত্মঘাতী সিদ্ধান্ত বলে মনে করছি। আগামী 5/4/2019 ইংরেজি তারিখের মধ্যে জনাব জিএম কাদেরকে অব্যাহতির সিদ্ধান্ত প্রত্যাহার করে তাকে পুনরায় স্বপদে বহাল করার জন্য পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি। আমাদের এই দাবি মানা না হলে আমরা রংপুর বিভাগে সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি নেব। পাশাপাশি এই বিভাগে জাতীয় পার্টির সকল কর্মকাণ্ড প্রতিহত করা হবে। রাঙ্গামাটিতে সন্ত্রাসীদের গুলিতে 7 জন নিহতের ঘটনায় জড়িতরা কেউ নিরাপত্তা বাহিনীর হাত থেকে ছাড় পাবে না বলে জানিয়েছেন সেনাবাহিনীর 24 পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার মেজর জেনারেল এস.এ. মতিউর রহমান। গতকাল বাগাইছড়িতে ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি কথা জানান। তিনি আরো বলেন, হামলার 9 দিনেও মামলার কোনো আসামিকে গ্রেফতার করা না গেলেও জড়িতদের শনাক্তে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
এই সময় খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান সহ রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে জেলা সদরে গিয়ে হামলায় হতাহতদের স্বজনদের সঙ্গে মত বিনিময় করেন তারা। গত 18 মার্চ উপজেলা নির্বাচনে দায়িত্ব পালন শেষে ফেরার পথে বাঘাইছড়ির 9 মাইল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন 7 জন। সন্ত্রাসীদেরকে এই এলাকা থেকে বিতাড়িত করা, এবং আমরা যদি তাদেরকে জীবিত ধরতে পারতাম নিশ্চয়ই ধরতাম। যারা সন্ত্রাসী তারা কিন্তু নির্বিচারে মানুষ হত্যা করে, আমরা তো নির্বিচারে মানুষ মারতে পারি না। আমরা অবশ্যই যারা এই ঘটনার সাথে যুক্ত এবং প্রত্যক্ষভাবে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। আমরা এলোপাতারি মানুষের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছি না, আমরা সঠিক সময়ে এবং জায়গা মতো তাদের বিরুদ্ধে আমরা আমাদের অভিযান পরিচালনা করব এবং তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা যেটা সেটাই নিব। বাংলার সময় আরো থাকছে, পর্যাপ্ত মজুদ থাকায় রোজায় বাড়বে না পণ্যের দাম, বলেন বাণিজ্য মন্ত্রী। পরিবহনের বিভিন্ন পর্যায়ে চাঁদাবাজি ঠেকানোর আবেদন ব্যবসায়ীদের। টাঙ্গাইলের মধুপুর, ঘাটাইল, সখীপুরের বনাঞ্চলে অবৈধ ভূমি দখল দিন দিন বেড়েই চলেছে। বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তাদের সহযোগিতায় এইসব অবৈধ দখলে মেতে উঠেছে স্থানীয় প্রভাবশালীরা। একই সঙ্গে শাল, সেগুন ও গজারি গাছ নির্বিচারে কেটে উজাড় করা হচ্ছে বন। অবশ্য বনভূমি দখল ও গাছ কাটা রোধে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি স্থানীয়দের সহযোগিতা চেয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। টাঙ্গাইল প্রতিনিধি কাদির তালুকদারের তথ্য, রাশিদ খানের ছবিতে দেখুন রিপোর্ট। টাঙ্গাইলের মধুপুর ও সখীপুর উপজেলার বনের বিরাট অংশ প্রভাবশালীদের দখলে চলে গেছে। বন বিভাগের বিট অফিসার ও রেঞ্জারদের ম্যানেজ করে যে যার মতো করে বনের জায়গা দখলে নিয়ে গড়ে তুলেছেন স্থায়ী বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। অবৈধ দখলদাররা বনের ভেতরে আস্তানা গাড়ায় রাতের আধারে কেটে সাবার করছে শাল, গজারের মতো পরিবেশ বান্ধব গাছ। এতে অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। অবৈধ দখলদাররা বলছেন, বসবাসের বিকল্প জায়গা খুঁজে না পেয়ে এখানে বসতি গড়েছেন তারা। বাপ দাদার কোনো রেকর্ড সয় সম্পত্তি নাই, যেহেতু আমরা আমাদের পূর্বপুরুষ এখানে থেকে গেছে, আমরা ওইখানে থেকে রয়েছি। সরকারের জায়গা আমরা যাবো কোথায়? সরকারের জায়গা আমরা সরকারের লোক কেনে গেছে হেরিরা আঙ্গ কি কোনো কমি নিব। তবে বিভাগীয় বন কর্মকর্তা গাছ উজাড়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তবে অবৈধ দখলদারদের আস্তানা গড়তে বন বিভাগের অসাধু কর্মকর্তাদের সহযোগিতার বিষয়ে কিছুই বলেননি। আমাদের অভিযান অব্যাহত আছে এবং অনেকাংশে কমে আসছে এবং আগামী ভবিষ্যতে তা সুন্দর গঠনে নেমে আসবে বলে আমি বিশ্বাস করি, এবং আমরা এই গাছ পাচারকারী যেসব চক্র আছে তাদেরকে আমরা নির্মূল করে ছাড়বো। অবশ্য বনভূমি রক্ষায় অবৈধ দখলদারদের উচ্ছেদ ও গাছ কাটা রোধে আইনি পদক্ষেপের পাশাপাশি স্থানীয়দের সহযোগিতা চেয়েছেন মধুপুর উপজেলার শীর্ষ কর্মকর্তা। সংশ্লিষ্ট এলাকায় জনপ্রতিনিধিদের নিয়ে মোটিভেশনাল ওয়ার্ক করছি। আমি স্থানীয় জনপ্রতিনিধি যারা আছে, সুশীল সমাজের যারা আছেন, আমি তাদেরকে আহ্বান জানাবো যে আপনারা সকলে এগিয়ে আসুন, এই সম্পদটা আমরা সকলে মিলে আসুন আমরা রক্ষা করি। টাঙ্গাইলের মধুপুর, ঘাটাইল ও সখীপুরে মোট বনভূমির পরিমাণ 1,20,000 একর। এর মধ্যে প্রায় 1/3 বনভূমি অবৈধভাবে দখল হয়েছে। সময় সংবাদ, টাঙ্গাইল। রমজান মাসে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে পরিবহনে চাঁদাবাজি বন্ধ ও গ্যাস বিদ্যুতের সরবরাহ নিরবচ্ছিন্ন রাখার বিষয়ে জোর দিয়েছেন ব্যবসায়ীরা। তাদের আশ্বস্ত করে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেছেন, কোনোভাবেই পণ্যের দাম বাড়ানো চলবে না। গতকাল বিকেলে সচিবালয়ে ভোগ্যপণ্য ব্যবসায়ীদের সঙ্গে মন্ত্রীর বৈঠকে এসব কথা উঠে আসে। প্রতি বছরের মতো রমজান আসার আগেই নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে বাজার ও মজুতের সবশেষ অবস্থা পর্যালোচনায় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেন বাণিজ্যমন্ত্রী। এবারের বৈঠকে ব্যবসায়ীদের বক্তব্যে উঠে আসে পণ্য পরিবহনে চাঁদাবাজি ও গ্যাস বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার বিষয়টি। ট্রান্সপোর্টেশন, চাঁদাবাজি এগুলি আমাদের মৌলভীবাজারে মোটামুটি নিয়ন্ত্রণে আছে। বাহির সাইডটা যদি আপনারা একটু দেখেন, চিটাং থেকে ঢাকা, এই সব বিষয়গুলো যদি দেখেন তাহলে আমার মনে কোনো সমস্যা হবে না। ইলেকট্রিসিটি বা গ্যাসে কোনো সমস্যা হয় তখন তো আর আমাদের কিছু করার থাকে না। সেখানে প্রোডাকশন 100 টন হলেও সেখানে আসে 50-60 টন, বিগত লেস গ্যাস প্রেশার। সমস্ত আইটেমগুলো আছে, আপনারা কপারেশন করেন, আমরা কপারেশন করে আপনাদের সাথে বাজারটাকে স্থিতিশীল রাখি। চাঁদাবাজি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে থাকবে আশ্বস্ত করে কোনোভাবেই পণ্য মূল্য না বাড়াতে ব্যবসায়ীদের নির্দেশ দেন মন্ত্রী। সংযমের মাস, যারা যেন সেই ধর্মীয় মূল্যবোধ এবং সেই পবিত্রতার কথা চিন্তা করে আমরা কাজ করি। একটা বড় হেডেক আমাদের এই চাঁদাবাজি, আমরা খুব শক্ত হাতে হ্যান্ডেল করতে চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে যথেষ্ট কড়া নির্দেশ দিয়েছেন যে
কোনো অবস্থাতেই চাঁদাবাজি আমরা এবার মানব না। ব্যবসায়ীরা জানান, রমজানের জন্য সব পণ্যের পর্যাপ্ত মজুত আছে। পাইকারি ও খুচরা পর্যায়ে অতি মুনাফা না করলে দাম বাড়বে না। বলুন 8 আনার থেকে 1 টাকার বেশি অধিক প্রফিট করতে পারবে না, 5 টাকা রিটেলার প্রফিট করবে। যদি এই সিস্টেমটা ডেভেলপ হয়, কোনোদিনই এই মিটিং এর মধ্যে তর্ক বিতর্ক আসবে না। 8 আনা লাভ এটা অনেক। খুচরা পর্যায়ে আপনারা যদি একটু চেক অ্যান্ড ব্যালেন্স করেন এবং নিয়ন্ত্রণ করেন, তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। রমজানে 3 লাখ টন ভোজ্য তেল, 3 লাখ টন চিনি, 5 লাখ টন পেঁয়াজ, 80,000 টন ছোলা, 18,000 টন খেজুরের চাহিদা রয়েছে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। শরীয়তপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। অন্যদিকে নির্দোষ প্রমাণ হওয়ায় শ্বশুর ও শাশুড়িকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। গতকাল দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুস সালাম খান এই আদেশ দেন। মামলার বিবরণী থেকে জানা যায়, 2011 সালের ডিসেম্বরে যৌতুকের দাবিতে শরীয়তপুর সদরের কুমারপুর গ্রামের গৃহবধূ শেফালী আক্তারকে গলা কেটে হত্যা করে স্বামী ফারুক খলিফা। এই ঘটনায় নিহতের বাবা আবুল হোসেন খান বাদী হয়ে স্বামী ফারুক ও তার বাবা মাকে আসামি করে মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে এ রায় দেন আদালত। দিনাজপুরের হিলিতে ছোট যমুনা নদীতে অবাধে বালু উত্তোলন করার অভিযোগ উঠেছে। এতে হুমকির মুখে পড়েছে ফসলি জমি। এলাকাবাসীর অভিযোগ, ছোট যমুনা নদীর গতিপথ বাড়ানোর নামে আশেপাশে এলাকার ফসলি জমি অপরিকল্পিতভাবে কাটা হচ্ছে। এরপর সেখান থেকে অবাধে বালু উত্তোলন করায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক ও এলাকাবাসী। এ ব্যাপারে প্রশাসনকে বারবার জানানো হলেও ব্যবস্থা নেওয়া হয়নি। তাই দ্রুত বালু উত্তোলন বন্ধের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। অবশ্য সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বালু তোলার কারণে এগুলা ভাঙ্গে ভাঙ্গে নদী হয়ে গেছে। আমরা এর উপর নির্ভরশীল করে আমরা চলতাম, এখন নদী হয়ে গেছে, আমরা একবার নিঃস্ব। গ্রামগুলো ডুবে যায়, বড় স্টলগুলো ক্ষতি হয়, আবাসবাদের আবাদ হয় না। পুলিশে কিছু টাকা দেয়, টাকা নিয়ে পুলিশ চলে যায়। আর কাকে কি বলবো, যাদের বলি তারাই আমাদেরকে আরো কথা বলে চুপ করে থেকে দেয়। এখন পর্যন্ত আমি এই বিষয়ে কোনো অভিযোগ কারো কাছ থেকে পাইনি। যদি তারা নিয়ম বহির্ভূতভাবে বালু তোলে বা এই ধরনের কোনো বিষয় থাকে, আমি অবশ্যই আইনগত ব্যবস্থা নেব। বড় একটি রাজনৈতিক দল অংশ না নেয় সাম্প্রতিক নির্বাচনগুলো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়নি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। গতকাল বিকেলে নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৫ম উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে এক সভায় তিনি একথা বলেন। তিনি আরো বলেন, নির্বাচনে অংশ নেয়া বা না নেয়া রাজনৈতিক দলগুলোর নিজস্ব সিদ্ধান্ত। বড় রাজনৈতিক দল তারা এই নির্বাচনে অংশগ্রহণ করেনি, যার ফলে নির্বাচন যেভাবে প্রতিদ্বন্দ্বিতামূলক বা প্রতিযোগিতামূলক হওয়ার কথা ছিল তা হয়নি। এটা আমাদের বিষয় না, এটা রাজনৈতিক সিদ্ধান্ত। কারা নির্বাচনে আসবেন না আসবেন সেটা তারা সিদ্ধান্ত নেবেন। আমরা যাদেরকে নিয়ে কাজ করবো, যাদের আমরা হাতের কাছে পাবো, সেই নির্বাচনগুলো সুষ্ঠু এবং গ্রহণযোগ্য প্রতিযোগিতামূলক হয় কিনা তাদের মধ্যে, সেটা আমাদের দেখার বিষয়। সেটা আমরা দাবি করি যে নিশ্চিত করতে পেরেছি। আগামী 31শে মার্চ চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীতে EVM ব্যবহারে ভোটারদের 4 দিনব্যাপী প্রশিক্ষণ শুরু করেছে নির্বাচন কমিশন। গতকাল সকাল থেকে সদর উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্রে ভোটারদের প্রশিক্ষণ দেওয়া হয়। এই সময় EVM এ ভোট দেওয়ায় যাবতীয় পদ্ধতি ভোটারদের বুঝিয়ে দেন নির্বাচন কর্মকর্তারা। EVM প্রযুক্তির সঙ্গে পরিচিত হতে পেরে খুশি ভোটাররা। আগামী 31শে মার্চ সদর উপজেলার 89টি কেন্দ্রে EVM এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। গোপালগঞ্জে জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন কোটালীপাড়া উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতাকর্মীরা। গতকাল দুপুরে টুঙ্গিপাড়ায় যান নবনির্বাচিত চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক হাওলাদার ও মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মীরানী সরকার। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। এরপর বঙ্গবন্ধু তার পরিবারের নিহত সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন। বাস থেকে ফেলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়াসিম হত্যার বিচার সহ 5 দফা দাবিতে মানববন্ধন করেছেন সহপাঠীরা। গতকাল টিলাগড় এলাকায় সড়ক অবরোধ করে মানববন্ধন করেন তারা। এই সময় ঘাতক বাস চালক ও সহকারীকে গ্রেফতার, বাসের রুট পারমিট বাতিল সহ 5 দফা দাবি বাস্তবায়নের দাবি জানান শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করলে যান চলাচল স্বাভাবিক হয়। গত 23 মার্চ বাসের ভাড়া নিয়ে উদার পরিবহনের বাসের হেলপারের সঙ্গে কথা কাটাকাটি হয় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের 11 ছাত্রের। এক পর্যায়ে বাস থেকে ওয়াসিমকে ধাক্কা দিলে
চাকার নিচে পিষ্ট হয়ে মারা যান তিনি। গাজীপুরে আধুনিক প্রযুক্তির পরিচিতি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে কৃষি গবেষণা ইনস্টিটিউটের সেমিনার কক্ষে এই কর্মশালা আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এতে প্রধান অতিথি ছিলেন ইনস্টিটিউট এর মহাপরিচালক ডক্টর আবুল কালাম আজাদ। কর্মশালায় প্রশিক্ষণ দেন কৃষিবিদ ডক্টর আব্দুল ওহাদ ও ডক্টর মদন গোপাল সাহা। এতে 50 জন কৃষি কর্মকর্তা অংশ নেন। লালমনিরহাটে সাংবাদিক আসাদুজ্জামান সাজুর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। গতকাল হাতীবান্ধা উপজেলা পরিষদের সামনে এই কর্মসূচি পালিত হয়। এতে গণমাধ্যম কর্মীরা ছাড়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এ সময় সাংবাদিক সাজুর উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা। 26শে মার্চ আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন দৈনিক মানব কণ্ঠে জেলার প্রতিনিধি আসাদুজ্জামান সাজু। এই ঘটনায় রাতেই পাটগ্রাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বাংলার সময়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। চট্টগ্রামে লোহাগাড়ায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে এক শিশু সহ নিহত 8, আহত বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। স্বাধীনতা দিবসের অনুষ্ঠান নিয়ে প্রতিবাদের জের আজ থেকে বরিশাল বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা। বিকেল 5টার মধ্যে হল থেকে নির্দেশ। বাকশাল নয়, জিয়াউর রহমানের সামরিক শাসনই গণতন্ত্রকে ধ্বংস করেছে। আওয়ামী লীগের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। দলীয় কার্যালয়ের সামনে বিএনপির স্বাধীনতা দিবসের শোভাযাত্রা। চরম অসুস্থ বেগম জিয়াকে চিকিৎসা না দেওয়ার অভিযোগ নেতাদের। এবং ক্রাইস্টচার্চে নিহত 5 বাংলাদেশের মধ্যে চাঁদপুরে ডক্টর মোজাম্মেল হকের লাশ আনা হলো দেশে, ভাইয়ের ঋণ মওকুফের দাবি। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।